তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্লাসে অভিব্যক্তি আমরা শেষ করেছি। তো আজকে অভিব্যক্তির ঠিক পরের যে পাঠটুকু রয়েছে, অর্থাৎ অভিযোজন বা অ্যাডাপ্টেশন, আমাদের চতুর্থ অধ্যায়ের অ্যাডাপ্টেশন বা অভিযোজন অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এই অভিযোজন অংশে নম্বর পাওয়া কিন্তু খুব সহজ। এখানে মোট 7টি উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে 7টি উদাহরণ এখানে অভিযোজনের রয়েছে। তার মধ্যেই একটি পরীক্ষায় কিন্তু চলে আসে এবং লেখা খুবই সহজ। তো সেই অভিযোজন যে সহজতম ক্লাস, সেটি আমরা শুরু করব এখনই। তো চলো প্রথমেই জেনে নেব অভিযোজন কাকে বলে। না দেখো, অভিযোজন বা অ্যাডাপ্টেশন কাকে বলে না, আমরা খুব সংক্ষেপে যদি বলি, যে কোনো পরিবেশে জীবেদের মানিয়ে নিয়ে চলা বা খাপ খাইয়ে নিয়ে চলাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। বিজ্ঞানী বাফালো একটি সংজ্ঞা দিয়েছিলেন অভিযোজনের। বিজ্ঞানী বাফালো তার মতে বাফালো বলেছিলেন যে একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তারের জন্য জীবেদের যে তোমার গঠনগত, শারীরবৃত্তীয়ভাবে এবং আচরণগত, 3টে ওয়ার্ডকে খুব ভালোভাবে মনে রেখো। গঠনগত, শারীরবৃত্তীয়ভাবে এবং আচরণগতভাবে যে স্থায়ী পরিবর্তনগুলো জীবেদের ঘটে, তাকে আমরা বলবো অভিযোজন। ওয়ার্ডগুলো আমি আবার রিপিট করছি। গঠনগত, 2 নম্বর কি বললাম, আচরণগত, 3 নম্বরে কি বললাম আমি, শারীরবৃত্তীয়ভাবে। তাহলে গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয়, গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয়, এই 3টের স্থায়ী পরিবর্তনকে আমরা বলবো অভিযোজন, এবং এটি বিজ্ঞানী বাফালো এই সংজ্ঞাটি দিয়েছিলেন। তো অভিযোজনের পূর্বে আমরা একটি টার্ম সম্পর্কে জানবো, সেটি হলো আচরণ বা বিহেভিয়ার। আচরণ কি না, আমরা পরিবেশের যে বাহ্যিক উপাদানগুলো রয়েছে, প্রভাবকগুলো রয়েছে, বিশেষ করে শব্দ, গন্ধ, আলো, উষ্ণতা, এই সমস্ত প্রভাবকের দ্বারা জীবেরা যে সমস্ত ক্রিয়াগুলো করে, যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রের তোমার নিয়ন্ত্রণাধীন, সেই ক্রিয়াগুলোকে আমরা বলবো আচরণ বা বিহেভিয়ার। এক কথায় জীবেরা সারাদিনে যা কিছু করে, তাদের এই কাজগুলোকে আমরা বলবো আচরণ। এই আচরণ, তার যে পরিবর্তন, আচরণের পরিবর্তনকেই কিন্তু আমরা বলবো অভিযোজন। তাহলে আমরা বলতে পারি অভিযোজনের ক্ষেত্রে আচরণের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের সিলেবাসে এই অভিযোজন নিয়ে কি বললাম না, 7টা উদাহরণ আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। সেই 7টা উদাহরণও কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। একবার লক্ষ্য করে দেখো। গঠনগত, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি তোমার অঙ্গ সংস্থান ঘটিত। সেই অঙ্গ সংস্থান ঘটিত বা গত প্রমাণগুলো উদাহরণগুলো কি এখানে আমাদের বইয়ে 3টে অঙ্গ সংস্থান ঘটিত বা গঠনগত উদাহরণ রয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ক্যাকটাস, 2 নম্বরে রয়েছে রুই মাছ, এবং স্পেশালি রুই মাছের শুধুমাত্র পটকাটুকু রয়েছে তোমাদের সিলেবাসে। আর 3 নম্বরে রয়েছে পায়রা, স্পেশালি পায়রার বায়ুথলি। ঠিক তেমনি আচরণগতভাবে 2টো রয়েছে তোমাদের। একটা রয়েছে শিম্পাঞ্জি
শিম্পাঞ্জির যে সমস্যা সমাধান, সেই সমস্যা সমাধানের আচরণগত অভিযোজন, এবং আরেকটি রয়েছে মৌমাছি। মৌমাছির যে বার্তা আদান প্রদান করে মৌমাছি, সেই মৌমাছির বার্তা আদান প্রদানের অভিযোজন। আর শারীরবৃত্তীয়ভাবে কি রয়েছে? শারীরবৃত্তীয়ভাবে তোমাদের সিলেবাসে দুটো রয়েছে উদাহরণ। একটি হচ্ছে সুন্দরী, বিশেষ করে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন, এবং রয়েছে উট, মরু অঞ্চলে বসবাসের জন্য উটের অভিযোজন। তাহলে মোট কটি আমাদের পড়তে হচ্ছে অভিযোজন থেকে? উদাহরণ 1, 2, 3, 4, 5, 6, 7। 3টে রয়েছে অঙ্গসংস্থান ঘটিত, যাদের মধ্যে একটি ক্যাকটাস, রুই মাছের পটকা, পায়রার বাইথলি। আচরণগত রয়েছে 2টি, একটি শিম্পাঞ্জির সমস্যা সমাধানের আচরণগত উদাহরণ, আর একটি রয়েছে মৌমাছির বার্তা আদান প্রদানের উদাহরণ। আর শারীরবৃত্তীয় 2টি রয়েছে উদাহরণ, একটি সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন, আর একটি রয়েছে উটের অভিযোজন। তো চলো আজকে শুরু করব আমরা আজকের ক্লাসে গঠনগত বা অঙ্গসংস্থানগত বা ঘটিত যে সমস্ত উদাহরণ 3টে রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি যে অভিযোজনে নম্বর পাওয়া কিন্তু খুবই সহজ, মুখস্থ করাও সহজ, বুঝে নেওয়াও সহজ, এবং লেখাও সহজ। সুতরাং এখান থেকে কোনো কোশ্চেন এলে কিন্তু পরীক্ষায় মিস করা যাবে না। তো দেখো, আমরা প্রথমেই শুরু করব আমাদের অভিযোজনের প্রথম যে উদাহরণ রয়েছে ক্যাকটাস। তো দেখো, ক্যাকটাস হচ্ছে, এরা মরু অঞ্চলে বসবাস করে, যেখানে উষ্ণ উত্তপ্ত বালুকাময় এলাকা, ঠিক আছে? এই জন্য এদেরকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়, জেরোফাইট। তো ক্যাকটাস মূলত তার যে দেহের অভিযোজন ঘটাবে, পাতা বলো, মূল বলো, কাণ্ড বলো, সেগুলো কিন্তু সমস্তটাই তাদের টার্গেট হবে কি না, যেহেতু তাদের কাছে জলটা দুর্মূল্য, প্রচণ্ড কষ্ট করে তাদের জল পেতে হয়, তাই ক্যাকটাসের অভিযোজনে কিন্তু সব সময় লক্ষ্য করবে তারা জল বাঁচানোর অভিযোজনটাই করে। কিভাবে করে না, নাম্বার 1, ক্যাকটাসের মূলের অভিযোজন। ক্যাকটাসের মূল, দেখো, ক্যাকটাসের মূলগুলো জলকে সংরক্ষণ করার জন্য বা পাওয়ার জন্য কীরকমভাবে অভিযোজিত করে নিজেকে। নাম্বার 1, ক্যাকটাসের মূলগুলো সুদীর্ঘ হয়, খুব লম্বা হয়, ঠিক আছে? অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। কেন এমন হয় না, ক্যাকটাস ওরা মরু অঞ্চলে যেহেতু জলের পরিমাণ কম, মোটামুটি দেখো, এটা যদি কাল্পনিক ক্যাকটাস আমরা একটা এঁকে দিই, অনেকটা ডিপে কিন্তু ওর মূলগুলো প্রবেশ করতে পারে এবং অনেক দূর ছড়িয়ে যায়। এই যে দেখো, মূলের যে অংশটা, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। কেন হয়? জলের নাগাল পেতে, যেহেতু মরু অঞ্চলের জল অনেক গভীর পর্যন্ত মূলকে যেতে হতে পারে, তাই কিন্তু জলের নাগাল পাওয়ার জন্য ক্যাকটাসের মূলটা সুদীর্ঘ হয়। নেক্সট কি করে মূলের অভিযোজন না, নাম্বার 2, এদের মূলগুলো বাইরে থেকে পুরু কিউটিক্যালের আবরণ দ্বারা যুক্ত, অর্থাৎ মূলগুলো কিউটিক্যাল যুক্ত হয়। কেন এরকম কিউটিক্যাল যুক্ত হয় না, তোমরা জানো ক্যাকটাসের মূলগুলোকে মরু অঞ্চলের উত্তপ্ত বালুকাময় অঞ্চলের মধ্যে দিয়ে মাটিতে প্রবেশ করতে হয়। তো সেখানে মূলগুলো নরম রসালো যদি হতো, তাহলে কি হতো, সেগুলো উত্তপ্ত বালির মধ্যে দিয়ে যাওয়ার সময় সেগুলো পুড়ে জ্বলে নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। সেই জন্যই ক্যাকটাসের মূলের বাইরে পুরো কিন্তু কিউটিক্যালের আবরণ থাকে। নাম্বার 3, এছাড়াও ক্যাকটাসের মূলে মূলত্র এবং মূলরম বর্তমান, মূলত্র এবং মূলরম বর্তমান, এই যে এইগুলো, এই পোর্শনগুলো, ঠিক আছে,
তো ক্যাকটাসের মূলত্র মূলরম থাকার সুবিধা কি? এদের ডগাটা, মূলের ডগাটা সূচালো হওয়ার জন্য এরা সহজেই কিন্তু বালিকে ভেদ করে নিচের দিকে গভীর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত অভিযোজনগুলো কিন্তু আমরা ক্যাকটাসের মূলের অভিযোজন দেখতে পাই। আমি আরেকবার বলি, জলের নাগাল পেতে ক্যাকটাসের মূলগুলো সুদীর্ঘ হয়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ছড়িয়ে পড়ে। নাম্বার 2, এদের মূলের বাইরে পুরু কিউটিক্যালের আবরণ থাকে, যা বাইরের অসহ্য গরম এবং তাপ থেকে রক্ষা করে। এবং নাম্বার 3 হচ্ছে এগুলোর মূলরম এবং মূলোত্রাণ দেখা যায়, যা তোমার ক্যাকটাসের মূলটাকে গভীরে যেতে সাহায্য করে। এইভাবে ক্যাকটাস তার মূলের তোমার কি করে না অভিযোজনগুলো ঘটায়। ঠিক আছে, এবারে চলো নেক্সট আমরা দেখে নেব ক্যাকটাসের পাতা। পাতার কি কি অভিযোজন ঘটায় ক্যাকটাস? দেখো, পাতার নাম্বার 1, পাতাগুলো সংখ্যায় কম থাকে। নাম্বার 2, আকারে ছোট থাকে। নাম্বার 3, পুরু মোম দ্বারা আবৃত থাকে। নাম্বার 4, রক্ষী কোষগুলো খুব ক্ষুদ্র হয়। ঠিক আছে, এই মোটামুটি এই। এবারে একটু শুনে নাও, ক্যাকটাসের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো প্রথমত সংখ্যায় কম থাকে, দ্বিতীয়ত তাদের আকারগুলো খুব ছোট ছোট, তৃতীয়ত তাদের বাইরে পুরু মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকে, এবং চতুর্থত ক্যাকটাসের কি করে না, লাস্ট বললাম, এদের যে পাতার পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ, সেই রক্ষী কোষগুলোর কিন্তু আকারে খুব ছোট হয়। রক্ষী কোষগুলো আকারে ছোট হলে কি সুবিধা হয় না, রক্ষী কোষগুলো ছোট হলে কম পরিমাণে বাষ্পমোচন হয়। তোমরা জানো ক্যাকটাস যেহেতু মরু অঞ্চলের জীব, মরু অঞ্চলের উদ্ভিদ, তাই কি হয় না, ক্যাকটাসের সব সময় চেষ্টা থাকবে জলটা কি করে আটকানো যায়, অর্থাৎ বাষ্পমোচনকে রোধ করে জল কি করে দেহের বাইরে যেন বেরিয়ে না যায়, সেটাই কিন্তু তার সবসময় চেষ্টা। আর সেই চেষ্টার জন্যই তারা পাতার সংখ্যাকে কমিয়ে দেয়, পাতার আকারকে ছোট করে দেয়। পাতার যে কটা বা পাতা আছে তাদের আবার পত্ররন্ধ্রের সংখ্যা কম, যেগুলো আবার পত্ররন্ধ্র আছে তাদের আবার রক্ষী কোষের আকার খুব ক্ষুদ্র হয়। ঠিক আছে, এছাড়াও তবুও বিশ্বাস হয় না পাতার, তারপরেও কিন্তু পাতার বাইরে পুরু মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকে, যেটা কিন্তু বাষ্পমোচনকে রোধ করে। ঠিক আছে, তো পাতা সব সময় জলকে সংরক্ষণ করার জন্য এই সমস্ত অভিযোজনগুলো ঘটিয়ে থাকে। নেক্সট হচ্ছে ক্যাকটাসের মূল গেল, পাতা গেল, এবারে কাণ্ড। দেখো ক্যাকটাসের কাণ্ডের কি কি অভিযোজন আমরা জানি না, কাণ্ডের অভিযোজনগুলো যদি আমরা বলি তো দেখো, নাম্বার 1, ক্যাকটাসের কাণ্ডটি রসালো, নরম ও সবুজ। দেখো ক্যাকটাসের কাণ্ডগুলো চ্যাপ্টা হয়, পাতার মতো চ্যাপ্টা হয়, রসালো হয়, সবুজ হয় এবং নরম হয়। এই ধরনের কাণ্ডকে আমরা বলবো পর্ণকাণ্ড। কি বলবো? পর্ণকাণ্ড, বা ইংরেজিতে বলা হয় ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। পাতার মতো দেখতে কাণ্ডকে আমরা পর্ণকাণ্ড বলি, তাই তো? এতে সুবিধা কি হয় ক্যাকটাসের না, পর্ণকাণ্ড হওয়ার জন্য যেহেতু ক্যাকটাসের ম্যাক্সিমাম পাতাগুলো কাঁটায় রূপান্তরিত করে দেয়, বিশেষ করে ফণী মনসা তাদের পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দেয়, কারণ পাতা থাকলেই বাষ্পমোচন হবে, আর বাষ্পমোচন হলেই তার প্রয়োজনীয় জলগুলো দেহের বাইরে বেরিয়ে যাবে, ওয়েল্টিং হবে। তোমরা জানো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি কেন বলা হয়, কোশ্চেনের উত্তর তোমরা জানো। যদি প্রয়োজনীয় জলটা দেহের বাইরে বেরিয়ে যায় ক্যাকটাসের, তাহলে সে কিন্তু মারা যেতেও পারে। তাই ক্যাকটাস কী করে, তার পাতাগুলোকে কাঁটায় ট্রান্সফার করে।
ঠিক আছে। তো এখানে দেখো, যেহেতু ক্যাকটাসের পাতা নেই, তাই তার কাণ্ডটা, যে কাণ্ডে ক্লোরোফিল থাকে এবং কাণ্ডটা সবুজ, ফলে কাণ্ডের দ্বারাই কিন্তু ক্যাকটাস সালোক সংশ্লেষ করতে পারে এবং প্রয়োজনীয় খাবারের যোগান সেখান থেকে এসে পেয়ে যায়। ঠিক আছে। নাম্বার 2, পর্ণকাণ্ড হওয়া ছাড়াও ক্যাকটাসের কাণ্ডের আরও একটি অভিযোজন হচ্ছে, কাণ্ডের যে তোমার সংবহন কলা সেটা অত্যন্ত মজবুত হয়, সংবহন কলা মজবুত। এবং 3 নম্বর পয়েন্ট, এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ক্যাকটাসের কাণ্ডের ভেতরে তোমার মিউসিলেজ থাকে। মিউসিলেজ, এই মিউসিলেজ ময়দার মতো একটা রাসায়নিক পদার্থ, যেটা ক্যাকটাসের কাণ্ডের ভেতরে অবস্থিত এবং এটা জল সংরক্ষণে সাহায্য করে। ঠিক আছে। তাহলে ক্যাকটাসের এছাড়াও 4 নম্বর পয়েন্ট, এছাড়াও তুমি বলতে পারো যে ক্যাকটাসের দেহের বাইরে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। এই 4টে পয়েন্ট কাণ্ডের ক্ষেত্রে তুমি লিখতে পারো যে ক্যাকটাসের নাম্বার 1, ক্যাকটাসের কাণ্ডটি পর্ণকাণ্ড টাইপ, ফাইলোক্লেড টাইপ, অর্থাৎ এদের কাণ্ডটি পাতার মতো চ্যাপ্টা, রসালো এবং নরম এবং সবুজ হয়, ক্লোরোফিলযুক্ত হয়, ফলে ক্যাকটাসের কাণ্ড কিন্তু পাতার অভাবকে বুঝতে দেয় না, তার কাণ্ডটা সালোক সংশ্লেষে সক্ষম। নাম্বার 2, ক্যাকটাসের কাণ্ডের বাইরে কখনো কখনো মোমের প্রলেপ দেওয়া থাকে, যা সালোক সংশ্লেষকে নিবারণ করে এবং বাইরের উত্তাপ থেকে ক্যাকটাসকে রক্ষা করে। নাম্বার 3, ক্যাকটাসের যে সংবহন কলাগুলো রয়েছে সেই সংবহন কলাগুলো অত্যন্ত সুগঠিত হয়, মজবুত হয়। এবং নাম্বার 4, যে ক্যাকটাসের কাণ্ডের ভেতরে মিউসিলেজ নামক একটা রাসায়নিক পদার্থ থাকে, যেটা জল সংরক্ষণে সাহায্য করে। একটা ফণিমনসাকে ধারালো ছুরি দিয়ে খ্যাঁচ করে যদি কেটে দাও, ওর ভেতরে কিন্তু দেখবে বাটির মতো অংশ এবং তার সেখানে জল রাখা আছে। সেই জলের ভেতরে কিন্তু সাদা সাদা পাউডারের মতো কিছু পদার্থ রয়েছে, যেগুলো হচ্ছে মিউসিলেজ, এবং এই মিউসিলেজের কাজ হচ্ছে জল সংরক্ষণে সাহায্য করা। ওকে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে জল সংরক্ষণে আমাদের ক্যাকটাসের ভূমিকা, মানে অভিযোজনগুলো লেখো, জল সংরক্ষণে ক্যাকটাসের অভিযোজনগুলি লেখো, তখন আমরা কি কি লিখব না, ক্যাকটাসের মূল কাণ্ড পাতার অন্তত 2টো করে পয়েন্ট দেব। মূলের ক্ষেত্রে বলবো ক্যাকটাসের মূলটি সুদীর্ঘ, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অনেক গভীর থেকে জল আরোহণ করতে হয় বলে এমন অভিযোজন। নাম্বার 2, ক্যাকটাসের মূলের ডগায় মূলরম এবং মূলত্রাণ অবস্থিত, মূলত্র এবং মূলরম আছে, যা ক্যাকটাসকে ওই বালির মধ্যে দিয়ে ক্যাকটাসের মূলটাকে গভীরে যেতে সাহায্য করে। এবং নাম্বার 3, ক্যাকটাসের মূলের বাইরে পুরু কিউটিক্যাল দ্বারা আবৃত থাকে। ঠিক আছে। পাতার বেলায় আমরা কি বলেছি, ক্যাকটাসের পাতাগুলো বেশিরভাগ কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, এদের আকার ছোট হয়, আয়তন ছোট হয়, এদের সংখ্যাগুলো কম হয়, এদের পত্ররন্ধ্রের সংখ্যা কম, প্রত্যেকটি পত্ররন্ধ্রে যে রক্ষীকোষ থাকে সেগুলো আবার খুবই ক্ষুদ্র হয়। এই তো পাতার অভিযোজন। এবারে কাণ্ডের বেলায় আমরা কি বললাম লাস্ট, যে কাণ্ডগুলো পর্ণকাণ্ড টাইপ, এগুলো তোমার নরম, রসালো এবং ক্লোরোফিলযুক্ত হয়, সালোক সংশ্লেষে সক্ষম হয়। কাণ্ডগুলো তোমার মিউসিলেজ এর ভেতরে থাকে, যা জল সংরক্ষণে সাহায্য করে, এবং ক্যাকটাসের কাণ্ডের যে সংবহন কলা সেগুলো অত্যন্ত মজবুত হয়। এই তো ঠিক আছে। তো আমরা পরীক্ষায় যদি আসে জল সংরক্ষণে ক্যাকটাসের অভিযোজন, যেটা কিনা একটা অঙ্গসংস্থান জনিত অভিযোজন, সেটা কিন্তু লিখতে পারবো, তাই তো। নেক্সট আমরা আজকের ক্লাসে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় ক্যাকটাসের দ্বিতীয় অভিযোজনের দ্বিতীয় উদাহরণ হচ্ছে রুই মাছের পটকা। এটা কিন্তু খুব সুন্দর একটা টিকা, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রুই মাছের পটকার অভিযোজন। এয়ার ব্লাডার
ঠিক আছে, বা পটকা। দেখো, রুই মাছ জলচর প্রাণী, সে জলে বসবাস করার জন্য তার বেশ কিছু অভিযোজন তাকে করতে হয়। তার মধ্যে একটি বিশেষ অভিযোজন হচ্ছে পটকার অভিযোজন। রুই মাছের পটকাটি দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে তোমার দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা অবস্থিত। দুটি প্রকোষ্ঠ কেন না, পাশের চিত্রে দেখতে পাবে, ছবির দিকে তাকাও, দেখো সামনে রয়েছে, সামনের যে পোর্শনটা রয়েছে সেখানে রেড গ্রন্থি রয়েছে, লাল গ্রন্থি, ঠিক আছে। আর পেছনের যে প্রকোষ্ঠ সেটাকে আমরা বলি রেটিয়া মিরাবিলিয়া। তাহলে সামনের প্রকোষ্ঠকে কি বললাম আমরা? রেড গ্রন্থি, রেড গ্ল্যান্ড। পেছনের প্রকোষ্ঠকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। এই সামনের যে প্রকোষ্ঠ, পটকার সামনের যে অংশ, সেই সামনের অংশের কাজ হচ্ছে গ্যাস তৈরি করা। এখানে গ্যাসটা তৈরি হয়। গ্যাসটা তৈরি হলে কী হবে না, সামনের অংশটাতে, সামনের যে প্রকোষ্ঠ সেখানে গ্যাসটা আটকে থাকে, কারণ দুই প্রকোষ্ঠের মাঝে ভাল্ব রয়েছে একটা, সেই ভাল্বটা কিন্তু তখন বন্ধ থাকে। ফলে উৎপন্ন রেড গ্রন্থি থেকে উৎপন্ন গ্যাসটা ওই সামনের প্রকোষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং পটকাটা ফুলে ওঠে। আর যেই পটকা ফুলে উঠবে তখন রুই মাছের দেহটা কিন্তু হালকা হবে, সে কী হবে, ধীরে 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 জলের ওপরের দিকে ভেসে উঠবে, তখন রুই মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যায়। আবার রেড গ্রন্থি থেকে উৎপন্ন গ্যাসগুলো যখন মাঝের ভাল্বটা খোলা পায় তখন পেছনের চেম্বারে চলে যায়, পেছনের প্রকোষ্ঠে চলে যায়, এবং সেখানে রয়েছে রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া, সেই রেটিয়া মিরাবিলিয়া কী করে, ওই গ্যাসটাকে শোষণ করে নেয়, রক্তজালক। রেটিয়া মিরাবিলিয়া এটা একটা রক্তজালক মাত্র, অন্য কিছুই না। তো এটা ওই গ্যাসটাকে শোষণ করে নেয় এবং কি হয় না, পটকাটা চুপসে যায়, তখন রুই মাছ ধীরে 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 জলের গভীরে প্রবেশ করে। এইভাবে রুই মাছ জলের আপেক্ষিক গুরুত্বকে কমিয়ে বা বাড়িয়ে জলে ভাসতে বা ডুবতে পারে এই পটকার সাহায্যে, ঠিক আছে। এই কারণে পটকার একটা বিশেষ নাম আছে, যেটাকে আমরা বলি জলস্থিতি অঙ্গ। পটকাকে বলা হয়, এটা বিশেষভাবে মনে রেখো, কিন্তু অনেক সময় দিয়ে দেয় রুই মাছের জলস্থিতি অঙ্গ কোনটি। জলস্থিতি অঙ্গ হচ্ছে পটকা, মনে থাকবে? তাহলে আরেকবার বলে দিই আমি, দেখো এখানে একটু লক্ষ্য করো, এইটা যদি পটকা হয়, পটকার সামনের প্রকোষ্ঠ, আর এইটা হচ্ছে এই পেছন প্রকোষ্ঠ। এই জায়গাটায় আছে আমাদের রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি, লাল গ্রন্থি। পেছনে এইগুলো হচ্ছে সব রক্তজালক, যেটাকে আমরা বলি রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে। এখানে যখন রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয়, উৎপন্ন গ্যাস এই চেম্বারটাতে থেকে যায়, ফলে এই অগ্রপ্রকোষ্ঠটা কী হয়, ফুলে যায়। আর তখন এখানকার যে ভাল্ব রয়েছে, এখানে একটা ভাল্ব রয়েছে, সেই ভাল্বের মুখটা বন্ধ থাকে, ফলে কি হয়, এই পটকার অগ্রপ্রকোষ্ঠটা ফুলে যাওয়ার ফলে রুই মাছটা ধীরে 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 আপেক্ষিক গুরুত্বকে জলের কমিয়ে ভাসতে লাগে, উপরে উঠে যায়। আবার এই ভাল্বটা যখন খুলে যায় তখন এখান থেকে উৎপন্ন গ্যাস এই রক্তজালকের মধ্যে প্রবেশ করে এবং রক্তজালক সেটিকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। তখন কি হয়, পটকাটা চুপসে যায় এবং রুই মাছ ধীরে 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 জলের গভীরে চলে যায়। এইভাবে জলের আপেক্ষিক গুরুত্বকে কমিয়ে বা বাড়িয়ে রুই মাছ জলে ডুবতে বা ভাসতে পারে এই পটকার সাহায্যে। ওকে, তো পরীক্ষায় এলে রুই মাছের পটকার অভিযোজন আমরা কিন্তু অবশ্যই লিখতে পারবো। কি পারবো? তো নিশ্চয়ই পারবো। চলো এবারে দেখে নেওয়া যাক আমাদের অঙ্গ সংস্থানগত যে প্রমাণগুলো রয়েছে, সেই অঙ্গ সংস্থানগত প্রমাণের 3 নম্বর প্রমাণ এবং আজকের ক্লাসের শেষ অভিযোজন। প্রমাণ নয়, বারবার প্রমাণ কথাটি আমি বলে ফেলছি, অঙ্গ সংস্থানগত অভিযোজন, ঠিক আছে। তো দেখো আমরা
আমাদের 3 নম্বর অভিযোজন ছিল পায়রা। পায়রা, বিশেষ করে পায়রার বায়ুথলি। বায়ুথলি, ঠিক আছে। তো আমরা দেখো একটু আলোচনা করে নেব পায়রার বায়ুথলি সম্পর্কে। সেটা হচ্ছে যে পায়রা খেচর প্রাণী, কারণ পায়রা অনেকক্ষণ ধরে আকাশে উঠতে পারে, সেই জন্য আমরা কি বলি, পায়রাকে বলি খেচর প্রাণী। তোমরা বাংলা যারা ব্যাকরণ খুব ভালো পড়ো, মনে রাখতে পারো, খেচর কি হবে, ক্ষয়ে চরে যে, সম্ভবত বহুব্রীহি সমাস, তাই না? ক্ষয়ে চরে যে, যদিও এটা বাংলা ক্লাস নয়। ক্ষয়ে চরে যে এটি একটি বহুব্রীহি সমাস, এবং এই খ মানে হচ্ছে আকাশ। পায়রা অনেকক্ষণ ধরে আকাশে উঠতে পারে বলেই পায়রাকে আমরা খেচর প্রাণী বলি। যাই হোক, এখন প্রশ্ন পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই আকাশে অনেকক্ষণ উড্ডয়নের জন্য পায়রার কোন কোন অভিযোজন ঘটায় সেইগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে। তো দেখো, প্রথম থেকেই যদি আমরা পায়রার বিভিন্ন অঙ্গগুলো নিয়ে তুলনামূলক আলোচনা করি, তাহলে যেমন ধরো পায়রার গলা, পায়রার গ্রীবাটা খুব নমনীয়, নরম, এবং কি হয় না এর নরম গলাটা যে কোনো দিকে খুব সহজেই ওরা মুভমেন্ট করতে পারে। ফলে কি হয় না, খাবার খুঁটে খাওয়ার সময় যদি পেছন থেকে কেউ আক্রমণ করে কোনো শত্রু, তাহলে সে কিন্তু ধরে ফেলে, ঠিক আছে। সে কিন্তু মানে বুঝতে পেরে যায়, গলা ঘুরিয়ে দেখে নেয়, ঠিক আছে। এটা নরম গলা, নমনীয় গলা হওয়ার একটা সুবিধা। নেক্সট হচ্ছে পায়রার যেমন ধরো চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। এই যে চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, এতে সুবিধা কি না, ও দানা শস্যগুলোকে খুঁটে খুঁটে খেতে পারে, তাই তো। এছাড়াও পায়রার অগ্রপদগুলো তোমরা জানো, পায়রার অগ্রপদ ডানায় রূপান্তরিত, যে ডানা পায়রাকে উড্ডয়নে সাহায্য করে। আবার পায়রার যে পশ্চাৎপদ, সেখানে তোমরা তুলনামূলক যদি দেখতে যাও তাহলে দেখবে পায়রার পশ্চাৎপদে যে কন্ডরা পেশি রয়েছে সেগুলো অত্যন্ত মজবুত হওয়ার জন্য গাছের ডালে বসার সময় পায়রাকে সাহায্য করে। এছাড়া পায়রার যে লঘু মস্তিষ্ক, অপটিক লোব, এগুলো উন্নত হওয়ার জন্য এগুলো কি হয়, ঘুমন্ত অবস্থায় পায়রার দেহের ভারসাম্য রক্ষা করে। এছাড়া পায়রার যে তোমার 9টি বায়ুথলি রয়েছে আমার ওর ফুসফুসে, সেই এয়ার স্যাক বা বায়ুথলিগুলো কি করে না, বায়ুথলির ভেতরে প্রচুর পরিমাণে বায়ু জমা থাকে। সেই বায়ুগুলো একে তো পায়রার দেহকে হালকা করে, পায়রার উড্ডয়নের সময় দেহকে হালকা করতে সাহায্য করে। আর একটা সুবিধা হচ্ছে, ওপরে যখন পায়রা অনেকক্ষণ ধরে আকাশে চড়ে বেড়ায়, উড়ে বেড়ায়, তখন কি হয়, তার যে শক্তির দরকার, খাবারগুলো হজমের জন্য যে শক্তির দরকার, সেই প্রয়োজনীয় শক্তি পেতে গেলে তাকে জারণ করতে হয়, অর্থাৎ অক্সিজেন দরকার। তখন সেই অক্সিজেনগুলো তোমার সরবরাহ করে কে, এই বায়ুথলিগুলো। তাহলে বায়ুথলি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং পায়রার দেহকে হালকা করতে সাহায্য করে। এছাড়াও মনে করো পায়রা অনেক উঁচুতে ওড়ার জন্য সে উঁচু থেকে কি করবে, নিচের যে জমির তোমার খাদ্য কণাগুলো, সেগুলো খুঁজে পেতে গেলে অনেক উঁচু থেকে নিচের জমির যে খাবার, সেগুলো দেখতে গেলে তার চোখের দৃষ্টিশক্তি কিন্তু অত্যন্ত প্রখর হতে হয়। আর সেই দৃষ্টিশক্তি প্রখর করার জন্য পায়রার চোখে পেকটিন নামে একটা পদার্থ থাকে, পেকটিন, যার জন্য পেকটিন থাকার জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, মনে থাকবে। এছাড়াও এখান থেকে তোমরা বিশেষভাবে মনে রেখো যে পায়রার, তোমরা জানো চলন গমন পড়ার সময় তোমরা দেখেছো যে পায়রার উড্ডয়ন পেশি যেগুলো, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস, এই সমস্ত উড্ডয়ন পেশিগুলো অত্যন্ত মজবুত। এবং পায়রার তোমার যে ডানার পালক 23 জোড়া রয়েছে, রেমিজেস, এবং লেজের পালক যে 12টি রয়েছে, রেক্ট্রিসেস, সেই ডানার পালকগুলো পায়রাকে উড্ডয়নে সাহায্য করে এবং রেক্ট্রিসেসগুলো দিক পরিবর্তনে সাহায্য করে। এছাড়াও পায়রার তোমার এই যে তোমার সার্বিকভাবে পায়রা যখন আকাশে ওড়ে, তখন তার দেহের যে ওজন কমানোর একটা ব্যাপার থাকে। তো সেই ওজন কমবে কি করে না, পায়রার
লক্ষ্য করে যদি দেখো পায়রার যে পৌষ্টিকতন্ত্র সেখানে দাঁত, পিত্তাশয়, মলাশয় এগুলো কিন্তু নেই, পাকস্থলী, ইভেন পাকস্থলীও নেই। ঠিক আছে, দাঁত, পিত্তাশয়, মলাশয়, পাকস্থলী এগুলো নেই, অনুপস্থিত। কেন? ওজন কমানোর জন্য। ঠিক তেমনি মূত্রজননতন্ত্র, সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ডান্ডিম্বাশয়, ডান্ডিম্বনালী, মূত্রাশয়, শিশ্ন এগুলো কিন্তু নেই। তাহলে এই যে 4, ওখানে 4টে, এখানে 4টে, পৌষ্টিকতন্ত্রে 4টে, মূত্রজননতন্ত্রে 4টে, টোটাল 8টা অর্গ্যানসই নেই পায়রার। তো কী হবে? অঙ্গগুলো না থাকার জন্য তার দেহটা হালকা হয়ে যাবে অনেকটা, আর হালকা হলে কিন্তু তার উড্ডয়নে সুবিধা হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, পায়রার পৌষ্টিকতন্ত্রে দাঁত, পিত্তাশয়, মলাশয়, পাকস্থলী এগুলো নেই। আবার পায়রার মূত্রজননতন্ত্রে ডান্ডিম্বাশয়, ডান্ডিম্বনালী, শিশ্ন এবং মূত্রাশয় এগুলো নেই। ফলে কি হয় না, পায়রার দেহের ওজন অনেকটা কমে যায় এবং পায়রা অনেকক্ষণ ধরে আকাশে উঠতে পারে। তো এইভাবে পায়রা খেচর প্রাণী হওয়ার জন্য তার যে অঙ্গ সংস্থান ঘটিত যে যে অভিযোজনগুলো করে বা গঠনগত যে অভিযোজনগুলো করে সেগুলো যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা একে একে লিখে দিতে পারবো। এখানে একটি বিশেষ প্রশ্ন তোমাদের আমি বলে দিই পায়রা থেকে, যদিও এগুলো আগের যে সিলেবাস সেখানে জলজল করছিল, এখন সেগুলো আর নেই, তবুও যদি পরীক্ষায় কোনো সময় দিয়ে দেয়, প্রশ্নটি হচ্ছে গাছের ডালে বসার জন্য পায়রার অভিযোজন। গাছের ডালে বসার জন্য পায়রার অভিযোজন লেখো। মনে করো এই প্রশ্নটি পরীক্ষায় এলো, প্রশ্নটি একবার ভালো করে দেখে নাও। গাছের ডালে বসার জন্য পায়রার অভিযোজন লেখো, মনে করো প্রশ্নটি এলো। ঠিক আছে, তাহলে আমরা কি কি লিখবো একবার দেখে নেওয়া যাক। গাছের ডালে বসার জন্য পায়রার অভিযোজনের 3টে পয়েন্ট আমাদের লিখতে হবে, নাম্বার 1, 2, 3। তাহলেই 2 নম্বর যদি থাকে 3টে পয়েন্ট আমরা লিখে দেবো, 2 নম্বর পেয়ে যাব। কি সেই 3টে পয়েন্ট? না, গাছের ডালে বসার জন্য পায়রার যে অভিযোজনগুলো ঘটিয়েছে তাদের মধ্যে নাম্বার 1, পায়রার পায়ের যে কন্ডরা পেশি, তোমরা জানো পায়রার পা বলতে পশ্চাৎ পাকে বোঝায়, কারণ পায়রার অগ্রপদ তোমরা জানো ডানায় রূপান্তরিত, সুতরাং পায়রার পশ্চাৎ পায়ের কি পেশি? কন্ডরা পেশি। পায়ের কন্ডরা পেশি অত্যন্ত মজবুত, কন্ডরা পেশি মজবুত, বোঝা গেল নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আমরা বলবো পায়রার যে লঘু মস্তিষ্ক, অপটিক লোব, সেই লঘু মস্তিষ্ক অত্যন্ত উন্নত। তোমরা জানো লঘু মস্তিষ্কের একটি কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। তাহলে যার লঘু মস্তিষ্ক যত উন্নত হবে সেটির দেহের ভারসাম্য তত সহজেই কিন্তু তারা রক্ষা করতে পারবে। তো পায়রার অপটিক লোব বা লঘু মস্তিষ্ক অত্যন্ত উন্নত হওয়ার জন্য তার কিন্তু গাছের ডালে বসার সময় সে পড়ে যায় না। ঠিক আছে, দেখবে ঘুমন্ত অবস্থায় পায়রা বসে আছে গাছের ডালে, কিন্তু সে পড়ে যাচ্ছে না। তুমি পারবে? তোমাকে যদি গাছের ডালে বসিয়ে দেওয়া হয় আর তুমি যদি ঘুমাও ধরাম, তুমি পড়ে যাবে, তাই না? নেক্সট 3 নম্বরে আমরা বলবো গাছের ডালে বসার জন্য পায়রার যে অভিযোজন রয়েছে তার 3 নম্বর পয়েন্টে আমরা লিখব পায়রার যে 4টে আঙুল রয়েছে, সেই পায়রার 4টে আঙুলের মধ্যে 1, 2, 3, পেছনে 1, প্রত্যেকটি নখরযুক্ত আঙুলের মধ্যে 3টি আঙুল রয়েছে সামনে, 3টি আঙুল, 3টি আঙুল সামনে ও একটি পেছনে থাকে। কি সুবিধা না, গাছের ডাল, এই গাছের ডালকে যখন 3টে আঙুল সামনে আর একটা আঙুল পেছনে থাকে না, তখন গ্রিপ করতে সুবিধা হয়, গ্রিপ, ভালো গ্রিপ হয়। এবং তাতে তার পাগুলো যেহেতু নখরযুক্ত, সেই জন্য নখ দিয়ে গাছের ডালকে কিন্তু শক্ত করে তারা ধরে রাখতে পারে। এর ফলে যারা যখন পায়রা
গাছের ডালে ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করে তখন কিন্তু পড়ে যায় না। তাহলে পরীক্ষায় যদি আসে গাছের ডালে বসার জন্য পায়রার অভিযোজনগুলি লেখো, তখন আমরা লিখব নাম্বার 1, পায়রার পায়ের কন্ডরা পেশিগুলো অত্যন্ত মজবুত, ফলে তারা গাছের ডালে ঘুমন্ত অবস্থায় পড়ে যায় না। নাম্বার 2, পায়রার অপটিক লোব বা লঘু মস্তিষ্কগুলো অত্যন্ত উন্নত হওয়ার জন্য এরা দেহের ভারসাম্য খুব সহজেই রক্ষা করতে পারে। এবং নাম্বার 3, পায়রার 4টে আঙুল, পশ্চাৎপদের 4টে আঙুলের মধ্যে 3টে সামনে এবং একটা পেছনে অবস্থিত, এবং এই নখরযুক্ত আঙুলগুলো দিয়ে গাছের ডালকে খুব শক্ত করে পায়রা ধরে রাখতে পারে, এবং সেই কারণেই পায়রা কিন্তু ঘুমন্ত অবস্থায় গাছের ডাল থেকে পড়ে যায় না। এই হচ্ছে আমাদের অভিযোজন তার প্রথম অংশের ক্লাস। আমরা অভিযোজনের বাকি যে অংশ আমাদের নেক্সট জীবনবিজ্ঞান ক্লাসে নিয়ে আসব। সেখানে ইতিমধ্যেই আমি প্রথমেই বলে দিয়েছি ক্লাস শুরুতেই, যেটা হচ্ছে যে আচরণগত এবং রয়েছে আমাদের শারীরবৃত্তীয়। সেখানে রয়েছে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন এবং উটের জল সংরক্ষণের জন্য অভিযোজন। আর রয়েছে আচরণগত, সেখানে রয়েছে 2টি উদাহরণ, একটি রয়েছে শিম্পাঞ্জি আর একটি রয়েছে মৌমাছি। আজকে আমরা কি পড়লাম? আজকে পড়লাম তোমার অঙ্গসংস্থানগত অভিযোজন। সেই অঙ্গসংস্থানগত অভিযোজনের আমরা পড়েছি আজকে রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি এবং অন্যান্য অংশ, আর সবার প্রথমে পড়েছিলাম ক্যাকটাসের জল সংরক্ষণের জন্য অভিযোজন। ঠিক আছে, তো আজকের মতোই এতটুকুই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। অভিযোজন আমি আর আগেও বলেছি, আবারও বলছি, খুবই সহজ একখানি অধ্যায় এই অভিযোজন। সুতরাং এখান থেকে মাধ্যমিকে কোনো প্রশ্ন মিস করা যাবে না। একবার বাড়িতে পড়ে নিও, ভিডিওটি দেখো, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিও, সঙ্গে থেকো, ভালো থেকো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।